এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে না পারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2025 আইপিএল সিজনের জন্য মোট 22 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। এর মধ্যে তারা আগে থেকে অলরেডি 3 জনকে রিটেন করেই রেখেছিল। তার মানে হিসাব মতো আইপিএলের এই মেগা অকশন থেকে তারা 19 জন প্লেয়ারকে তাদের দলে ভেরাতে পেরেছে। এর মধ্যে 8 জনের যে বিদেশি কোটা, ওই জায়গায় তারা 7 জন বিদেশিকে তাদের দলে নিয়েছে। তার মানে হিসাব মতো তাদের দলে মোট 15 জন ভারতীয় খেলোয়াড় রয়েছে। তো কেমন হলো পরবর্তী আইপিএল সিজনের জন্য আরসিবির ফুল স্কোয়াডটা, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। আমি প্রথমেই ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাটারদের লিস্টে আসবেন বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদূত পার্টিকল, স্বস্তিক চিকারা আর টিম ডেভিড। অলরাউন্ডারদের লিস্টে আসবেন ক্রুনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডেজ, জ্যাকব বেথেল, রোমারিও শেপার্ড, স্বপ্নিল সিং আর মোহিত রাঠি। উইকেট কিপারদের লিস্টে আসবেন ফিল সল্ট আর জিতেশ শর্মা। আর বোলারদের তালিকায় আসবেন জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, রশিক দার সালাম, সুয়াস শর্মা, ইয়শ দয়াল, নুয়ান থুসারা আর অভিনন্দন সিং। তো এই জায়গায় আমি মনে করি তারা আর কি অকশন থেকে যে ভালো ভালো পারচেসগুলো করেছেন সেগুলো হলো লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, রোমারিও শেপার্ড। এই 3জনই হচ্ছেন বিধ্বংসী অলরাউন্ডার, আবার বল হাতেও তারা যথেষ্ট কার্যকরী। ফিল সল্ট মানে তার কথা তো আলাদা করে কিছু বলা লাগে না। মানে কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন না করে বা তাকে ওই জায়গা থেকে অকশানে না কিনতে পেরে সবচেয়ে বড় ভুল করেছে বলে আমি মনে করি। তো ওই জায়গায় ফায়দাটা পুরোপুরি নিয়ে নিয়েছে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাকে 11.5 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। আর এছাড়াও জশ হেজেলউড আর ভুবনেশ্বর কুমার। জশ হেজেলউডকে তো তারা সবচেয়ে বেশি মূল্য দিয়ে আইপিএলের মেগা অকশন থেকে কিনেছে, তার পিছনে 12.5 কোটি টাকা খরচ করেছে। আর এছাড়া ভুবনেশ্বর কুমারের জন্য তারা ওই জায়গায় 11.5 কোটি টাকা খরচ করেছে। মোহাম্মদ সিরাজকে যেহেতু তারা এইবার আর দলে রাখেনি, তো ওই সিরাজের রিপ্লেসমেন্ট হিসেবেই ভুবনেশ্বর কুমারকে তারা এক প্রকার দলে নিয়েছে। তো তার নিয়ম করে তো প্রত্যেক ম্যাচে খেলাটা এক প্রকার নিশ্চিত, যদি তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ থাকেন। তো এই কয়েকটা ভালো ভালো পারচেস করেছে বলে আমি মনে করি আরসিবির টিম ম্যানেজমেন্ট। তো আরসিবির এই 22 জনের ফুল স্কোয়াড থেকে তাদের সম্ভাব্য একাদশ বা বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে বেশিরভাগ ম্যাচে, চলুন সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি 2টা একাদশ বানিয়েছি, এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম একাদশটা অনেকটা এরকম। ওপেন করবেন বিরাট কোহলি, ফিল সল্ট। নাম্বার 3-তে আসবেন রজত পাতিদার, নাম্বার 4-এ লিয়াম লিভিংস্টোন, নাম্বার 5-এ জিতেশ শর্মা, নাম্বার 6-এ টিম ডেভিড, নাম্বার 7-এ ক্রুনাল পান্ডিয়া, নাম্বার 8-এ সুয়াস শর্মা, নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ জশ হেজেলউড, নাম্বার 11-এ ইয়শ দয়াল। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই জায়গায় আসতে পারেন দেবদূত পার্টিকল কিংবা রশিক দার সালাম। তো এটা আর কি ডিপেন্ড করবে আরসিবি আগে ব্যাটিং করছে নাকি আগে বোলিং করছে ওইটার উপর। তো এটা কিন্তু যথেষ্ট একটা হ্যান্ডি ইলেভেন হতেই পারে তাদের আর কি বেশিরভাগ ম্যাচের জন্য। এছাড়াও আরেকটা যে একাদশ আমি মানে বানিয়েছি, কারণ তারা প্রত্যেক ম্যাচে তো একই প্লেয়ারকে খেলাবে না, একটা লম্বা টুর্নামেন্ট যেহেতু, তো সেই কারণে তাদের একাদশের ডেফিনেটলি কিছু অদল বদল আসবেই। তো আরেকটা একাদশ অনেকটা এইরকম। ওপেন করবেন বিরাট কোহলি, ফিল সল্ট। এরা দুজন যদি আর কি মানে গোটা টুর্নামেন্টে অ্যাভেলেবেল থাকেন, এরাই নিয়ম করে ওপেন করবেন। ওপেনিং স্লটে আমি কোনো রকম চেঞ্জেস দেখতে পাচ্ছি না। নাম্বার 3-তে এই জায়গায় তখন চলে আসবেন দেবদূত পার্টিকেল। দেবদূত পার্টিকেলকে আগের বারে একাদশটায় আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রেখেছিলাম, কিন্তু এইবারে আমি নাম্বার 3 ব্যাটার হিসেবে তাকে রাখছি। যেহেতু রজত পাতিদারকে আগেরবারে একাদশে রেখেছিলাম, রজত পাতিদার যদি আর কি মানে ধারাবাহিকভাবে তিনি যদি রান না করতে পারেন, ঠিক যে প্রবলেমটা আগের সিজনে আমরা দেখেছিলাম, তো তার জায়গায় এখানে ব্যাকআপ হিসেবে কিন্তু দেবদূত পার্টিকেলকে টিম ম্যানেজমেন্ট খেলিয়ে দিতেই পারে। তো তিনি কিন্তু একজন ভালো চয়েস হতে পারে। এছাড়াও তিনি কিন্তু এর আগে আরসিবিতে খেলেছিলেন, বিরাট কোহলির সাথে রেগুলার ওপেন করে কিন্তু তিনি ওই জায়গায় ধারাবাহিকভাবে সফলও হয়েছিলেন। তো ওপেনিংয়ে তো তিনি আর খেলতে পারবেন বলে মনে হয় না, কারণ ফিল সল্টের মতো একজন ওপেনার যেহেতু তাদের দলে রয়েছে। তো দেবদূত পার্টিকেল খেলে নাম্বার 3-তেই তার খেলার সুযোগ হবে বলে মনে করি। নাম্বার 4-এ আসবেন রজত পাতিদার। তো রজত পাতিদার এই জায়গায় যদি তিনি মানে রেগুলার যদি না খেলতে পারেন, তাহলে এই জায়গায় হয়তোবা ওই জিতেশ শর্মাকে দিয়েও তারা ট্রাই করতে পারে। তো তবু আমি এই একাদশের মধ্যে আর কি রজত পাতিদারকেই রেখেছি। নাম্বার 5-এ আসবেন লিয়াম লিভিংস্টোন, নাম্বার 6-এ ক্রুনাল পান্ডিয়া, নাম্বার 7-এ জ্যাকব বেথেল, নাম্বার 8-এ সুয়াস শর্মা, আর নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ জশ হেজেলউড, নাম্বার 11-এ ইয়শ দয়াল। আর এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই জায়গায় আসবেন তখন ওই জিতেশ শর্মা কিংবা রাশিক দার সালাম। তো এটা ওই সেই একইভাবে ডিপেন্ড করছে আগে ব্যাটিং করে না আগে বোলিং করে তার উপর। তো এই জায়গায় আমি মনে করি মানে আরসিবির এই একাদশে একমাত্র মেন স্পিনার বা লিডিং স্পিনার হিসেবে থাকবেন ওই সুয়াস শর্মা, কারণ তাদের স্কোয়াডে কিন্তু সুয়াস শর্মা ছাড়া সেরকম কোনো আর কি ভালো স্পিনার নেই। মানে বিদেশিদের কোটাও নেই, স্বদেশিদের কোটাতেও সেইভাবে নেই। ক্রুনাল পান্ডিয়ার অপশানটা ডেফিনেটলি রয়েছে, কিন্তু তিনি মানে স্পেশালিস্ট স্পিনার নন, কিন্তু তিনি হচ্ছেন বোলিং অলরাউন্ডার।
তো আর তার আর কি রিসেন্ট পাস্টে যে বোলিং ফর্মটা চলছে, সৈয়দ মুস্তাক আলীতে তিনি যে সাম্প্রতিক পারফরমেন্সটা করেছেন বল হাতে, একেবারে জঘন্য পারফরমেন্স করেছেন। তো আরসিবির টিম ম্যানেজমেন্ট বা আরসিবির ফ্যানেরা ক্রুনাল পান্ডিয়ার ফর্ম নিয়ে বেশ চিন্তায় রয়েছেন। তো আশা করি মানে লম্বা একটা টুর্নামেন্ট এখনও হাতে আর কি, বেশ অনেক সময় রয়েছে, তো তিনি ডেফিনেটলি তার ফর্মটা ফিরে পাবেন আর রেগুলার তিনি একাদশেও থাকবেন। তো ক্রুনাল পান্ডিয়া ডেফিনেটলি এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, কিন্তু ক্রুনাল পান্ডিয়ার রোলটা আমরা এর আগে বেশিরভাগ আইপিএলেই দেখেছি ওই রান আটকানো, মানে উইকেট টেকিং বোলার হিসেবে তিনি কিন্তু ওই জায়গায় কখনোই আসেন না। তো উইকেট টেকার হিসেবে এই জায়গায় আর কি বাজিমাত করতে পারেন ওই সুয়াস শর্মাই, কিন্তু তার ব্যাকআপ স্পিনার কিন্তু এই স্কোয়াডে সেইভাবে প্রায় নেই বললেই চলে। তো আরসিবির এই আর কি স্কোয়াডের বা এই লাইন আপের মানে ব্যাটিংটা তাদের যথেষ্ট শক্তিশালী। বরাবরই তারা যেরকম আর কি স্ট্রং ব্যাটিং অর্ডার তৈরি করে, মানে ব্যাটিং লাইন আপে যেরকম একটা স্ট্রং একটা ভারসাম্য তারা ওই জায়গায় সবসময় বজায় রাখে, সেই ক্রিস গেইলের আমল থেকেই দেখে আসছি। এইবারও তারা সেইটাই মেনটেন করেছে, কিন্তু তাদের স্কোয়াডে যেটা সবসময় সমস্যা থাকে সেটা হচ্ছে বোলিং প্রবলেম। বোলিং কম্বিনেশনটা ঠিকঠাকভাবে তারা তৈরি করতে পারতো না, কিন্তু এইবার আর কি দেখলাম মানে এই স্কোয়াডে পেস বোলিং কম্বিনেশনটা কিন্তু তারা যথেষ্ট ভালো রেখেছে ওই জায়গায়। দেখুন আপনি খেয়াল করে জশ হেজলউড, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, ইয়শ দয়াল, নুয়ান থুসারা, এদের মতো এরকম নাম করা ডাকাবুকো আর কি পেস বোলার রয়েছেন। তো এদের সাথে আর কি যে একটা সামান্য দুর্বলতা সেটা হচ্ছে ওই মানে স্পিন বোলিং কম্বিনেশনটা তারা ওই জায়গায় ঠিকভাবে তৈরি করতে পারেনি। জ্যাকব বেথেল, ক্রুনাল পান্ডিয়া রয়েছেন, কিন্তু এরা ওই আমি আবারও বলছি মানে লিডিং স্পিনার নন। এরা আপনাকে ওই রান আটকানোর কাজটা কিছুটা করে দিতে পারবে, কিন্তু সেটাও যে রেগুলার পারবেন এটাও আপনি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না। একমাত্র সুয়াস শর্মার উপরেই তাদেরকে ভরসা করতে হবে, যে সুয়াস শর্মা কিন্তু একসময় কেকেআরে খেলে গেছিলেন, কিন্তু কেকেআরে খেলার কালীন তিনি কিন্তু বেশিরভাগ ম্যাচে ওই ডাগ আউটেই বসে থাকতেন, আর খেললেও তিনি কিন্তু 3 নাম্বার স্পিনার হিসাবে খেলতেন সুনীল নারিন আর বরুণ চক্রবর্তীর পরে। তো এইরকম একজন প্লেয়ারকে আরসিবি খেলাতে হবে এই সিজনে মেন স্পিনার বা লিডিং স্পিনার হিসেবে। আর তিনি যদি কোনো কারণে অফ ফর্মে চলে যান কিংবা চোটের কারণে ছিটকে যান, তাহলে ওই জায়গায় কিন্তু আরসিবির টিম ম্যানেজমেন্টকে বড় একটা সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করি। তো আপনাদের কি মনে হয় এই পরবর্তী আইপিএল সিজনের জন্য আরসিবির যেই 22 সদস্যের ফুল স্কোয়াড কিংবা এই স্কোয়াড থেকে যে তাদের সম্ভাব্য দুটো একাদশ বা বেস্ট পসিবল যে দুটো প্লেইং 11 আপনাদের সামনে এখন তুলে ধরলাম, এগুলো কি একদম পুরোপুরি ঠিকঠাক আছে সিচুয়েশন বা কন্ডিশন অনুসারে, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।